আসসালামু আলাইকুম। শুরু করছি পরিজান উপন্যাসের পর্ব 11। লিখেছেন ঈশিতা রহমান সঞ্জিদা। মায়ের এই একটা স্বভাব ভালো লাগে না পরীর। মালার যতই অসুখ হোক না কেন কখনোই পরীকে তার কাছে ঘেঁষতে দেন না। এমনকি তার ঘরে যাওয়ার অনুমতিও পরীর নেই। এমন কারণের কোনো মানে আছে? এজন্য পরীর খুব রাগ হয়। শাপলা হাতে বিন্দু আসতেই পরীর ধ্যান ভাঙে। বিন্দু হাসি মুখে এসে বলে, আছোস কি বা পরি, সব ঠিকঠাক তো? বয় এইখানে, তোর খবর কি? আর মাঝি? সবই ভালো, তবে আহার সময় দেখলাম সায়ের দাদা শুইয়া আছে। জিগাইলাম, কইল জ্বর হইছে। আহারে, মানুষটা বড্ড ভালো। কেউই নাই, এখন দেখব কেডা? পরি চমকে তাকালো বিন্দুর দিকে, বলল, জ্বর হইছে মানে? চল তো দেখি। বিন্দু পরীকে বাধা দিয়ে বলল, পাগল তুই, জেডি জানলে তোরে মারবো। পরি একটু ভেবে বলল, তুই একটা কাজ কর, বাটিতে কইরা পানি আর কাপড় নিয়া পট্টি দে, আমি ঔষধ আনতাছি। বিন্দুকে পাঠিয়ে পরি ছুটে গেল পালকের কাছে। জ্বরের ঔষধ চেয়ে নিয়ে বিন্দুকে দিয়ে পাঠায়। পালক ভেবেছিল মালার জন্য পরি ঔষধ নিচ্ছে, কিন্তু বারান্দায় আসতেই ওর কাছে সব পরিষ্কার হয়ে গেল। পালক ভাবতেও পারছে না যে পরি শায়েরের কথা ভাবছে কেন। ওখানে বেশিক্ষণ থাকলো না পরি, মালা দেখলে রাগ করবে। দোতলায় উঠে পালকের পাশ কাটিয়ে যাওয়ার সময় পালক বলে উঠল, আমি যতদূর জানি তুমি পুরুষ মানুষ পছন্দ করো না, তাহলে এই ছেলেটার জন্য এত কিছু করছো কেন? উত্তরটা দিতে পারল না পরি। নিজেকেও সে এই একই প্রশ্ন করেছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছে না। তাই ও নিজের ঘরে চলে গেল। পালক আগের মতো দাঁড়িয়ে রইল। আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর সাথে সাথেই মিষ্টি গিয়ে নাইম আর শেখরকে ধরল। রেগে বলল, তোরা কি কখনোই মানুষ হবি না? শেখর মজা করে বলল, কোনো সন্দেহ আছে? গাধা একটা, পরি জেনে গেছে তোরা কাল রাতে ওর ঘরে গিয়েছিলি, আর আমাদের হুমকি দিয়েছে যাতে তাড়াতাড়ি চলে যাই। নাইম অবাক হয়ে বলে, কি? পরি জানলো কিভাবে? কাল রাতে তো পরি বাড়িতেই ছিল না। নাইম শেখর বাদে সবাই চমকালো। নাইম বলল, কালকে আমরা পরিকে দেখতে পারিনি, কারণ পরি অন্দরে ছিল না, বাইরে ছিল, কিন্তু কোথায় গিয়েছিল তা জানি না। আর পরি যদি থাকতো তাহলে আমরা ধরা খেতাম। সবাই বেশ অবাক হয়ে গেল। রুমি বলে, তাহলে পরি বুঝলো কিভাবে যে তোরাই এসেছিলি? পালক বলল, এইটুকু বয়সে যথেষ্ট বুদ্ধির অধিকারী হয়েছে মেয়েটা। আর পরি এটাও বুঝেছে যে তোরা দুজন এসেছিলি। ওসব বাদ দে, চল আমরা চলে যাই। আমার এই জায়গাটা সুবিধার মনে হচ্ছে না, বিপদ হতে পারে। মিষ্টির কথায় নাইম বলল, আমরা কেন যাব? কাজে এসেছি, কাজ শেষ করে তারপর যাব। তাহলে পরীর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। নাইম জবাব দেওয়ার আগেই পালক বলল, মিষ্টি ঠিক কথা বলেছে নাইম, পরীর কথা মাথা থেকে বের করে দে, তাহলে আমাদের সবার ভালো। পরীর মধ্যে কিছু একটা আছে, গোপন কোনো রহস্য, যার জন্য ও নিজেকে শক্তিশালী মনে করে। তাই আমাদের ভালোর জন্য হলেও এসব চিন্তা বাদ দে। নাইম কথা না বলে স্থান ত্যাগ করে, তবে ওর চিন্তা তরতর করে বেড়ে গেল। সবখানে এত রহস্যের গন্ধ কেন? এখন ওর মনে হচ্ছে এই গ্রামটাই রহস্যজনক। কারো মুখে জমিদার বাড়ির কোনো কথা শোনা যায় না, ভালো মন্দ কোনো কথা না। জানার আগ্রহ আরও বাড়ছে নাইমের। কিছু তো একটা গোপন তথ্য আছে ওই বাড়িতে। কাজ শেষ করে ফিরতেই সায়েরের মুখোমুখি হয় নাইম। আপনার জ্বর এখন কেমন? বিগলিত হেসে সায়ের জবাব দিল, কাজের মানুষ আমি, জ্বরের কথা ভাবলে হবে? নিজের শরীরের কথাও ভাবতে হবে। কালকে বৃষ্টিতে ভেজা আপনার উচিত হয়নি। এই সময় একটু সাবধানে থাকবেন। আচ্ছা থাকবো। শুনুন। সায়ের চলে যেতে গিয়েও দাঁড়ালো। নাইম বলল, এই বাড়ির ভেতরে বোধ হয় অদ্ভুত সব ঘটনা ঘটে। আমার বন্ধুরা তাই বলল। আপনি কি কিছু জানেন? আমার জানা মতে জমিদারের 3 কন্যা আর 1 পুত্র।
এবং 2 বউ আর একটা ভাই আছে। বাড়িতে কাজের লোক আছে, পাহারাদার আছে। আর কি জানতে চান? নাইম আমতা আমতা করে বলল, মানে পরী। এই নামটা ভুলে যান। গ্রামের প্রায় সব মানুষ পরীকে চিনলেও স্বীকার করে না। আপনিও তাই করুন, ভালো হবে। এর বেশি কিছুই আমি জানি না, আর আপনি জানার চেষ্টাও করবেন না। কথাগুলো গম্ভীর কণ্ঠে বলল শায়ের। নাইমের অদ্ভুত লাগলো শায়েরের কথাগুলো। এভাবে বলল কেন? ও শায়ের তো জমিদারের লোক। যদি সবাইকে বলে দেয়, ইস ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। রাতের বেলা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা নাইম কল্পনাও করতে পারেনি। রাতে খবর এলো বাগান বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়েছে। কোনো কিছু না ভেবে নাইম একজন মাঝিকে নিয়ে একাই গেল। তবে ফেরার পথে হলো সমস্যা। অন্ধকারের মধ্যে কেউ শক্ত লাঠি দিয়ে আঘাত করে নাইমের মাথার পেছনে। পড়ে গেল নাইম। ব্যথায় গোতরাতে লাগলো। মাথা থেকে রক্ত বের হচ্ছে কি না অন্ধকারে দেখা যাচ্ছিল না। অজ্ঞান না হলেও সব কিছু ঝাপসা দেখছে সে। এভাবেই কিছুক্ষণ কেটে গেল, তবে কেউ এলো না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ পর হয়তো ও মারা যাবে। ঠিক তখনই হাজির হলো শায়ের। হারিকেন হাতে নিয়ে কাছে আসতেই দেখলো নাইম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। শায়ের ছুটে গেল, চিৎকার করে কাউকে ডাকলো। সবাই ধরাধরি করে নাইমকে বাড়িতে নিয়ে এলো। আসিফ আর শেখর মিলে নাইমের মাথায় ব্যান্ডেজ করে দিল। আঘাত তত গুরুতর না, রক্তও বেশি বের হয়নি। নাইমের জ্ঞান এখনও আছে। ও ভাবছে কে করতে পারে কাজটা। পরী হয়তো, কারণ ওর জানা মতে রাতে পরী বের হয়। আবার ভাবছে শায়েরও হতে পারে, কিন্তু আজকে শায়েরের কথাগুলো ভালো লাগেনি। তাহলে শায়ের ওকে বাঁচালো কেন? যাতে নাইমের সন্দেহ না হয়, সেই জন্য। নাইম নিজের ঘরে শুয়ে আছে। মাথার মধ্যে হালকা ব্যথা অনুভব করছে, যার জন্য মাথাটা বেশ ভারী মনে হচ্ছে নাইমের। জ্বরও এসেছে গায়ে। আজকে ওদের কেউই বের হয়নি। সবাই এখন নাইমের পাশে বসে আছে। মিষ্টি ভীষণ ক্ষেপেছে পরীর উপর। ওর ধারণা পরী এ কাজ করেছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওর খুব ভয় করছে, এখানে থাকতে ইচ্ছে করছে না। তখনই ঘরে প্রবেশ করলো শায়ের। নাইমের দিকে এগিয়ে গিয়ে বলল, এখন কেমন আছেন? নাইম চোখ তুলে তাকিয়ে আলতো হাসলো, জি ভালো। চেয়ার টেনে বসে শায়ের বলল, ভাগ্য ভালো যে আমি ঠিক সময়ে পৌঁছেছিলাম। রাতে জ্বরটা বেড়েছিল, ভাবলাম বের হব না। আল্লাহই নিয়ে গেছে আমাকে। আপনার কি মনে হয়, মানে কাজটা কে করতে পারে? আমার মনে হয় বিপক্ষ দল এ কাজ করেছে, আর নয়তো আপনার উপর কারো ক্ষোভ ছিল। আপনার সাথে কি কারো মনোমালিন্য হয়েছিল? নাইম মাথা নেড়ে বলল, না। তাহলে বুঝতে পারছি না। বন্যার কারণে লোকজনও লাগাতে পারছি না। পালক বলে উঠল, জমিদার এবং ওনার ভাই এখন কোথায়? দেখছি না তো। ওনারা শহরে গিয়েছেন, 2 দিনের মধ্যেই ফিরে আসবে। আমি এখন আসি। শায়ের উঠে চলে গেল। মিষ্টি বলল, আমি নিশ্চিত কাজটা পরী করেছে। পালক শায়েরের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ছেলেটা অদ্ভুত। মেয়েদের চোখের দিকে তাকিয়ে কখনোই কথা বলে না। ওই অদ্ভুতের মধ্যে ভূত আছে। এটা জমিদার বাড়ি নাকি ভূতের বাড়ি বুঝি না। শোন নাইম, আমি আর কোনো কথা শুনবো না। এবার আমরা ফিরে যাচ্ছি। নাইমকে শাসিয়ে কথা বলে মিষ্টি। প্রতি উত্তরে নাইম বলল, আমাকে পরীর সাথে কথা বলতে হবে। কাজটা কি সে সত্যিই করেছে? পরী আপার লগে দেখা করার কথা ভুইলা যান সাহেব। আপার পরাণ থাকতে বেডা মাইন্সের সামনে আইব না। হাতে ফলের থালা নিয়ে ঘরের ভেতর এলো কুসুম। তারপর আবারও বলতে লাগলো, পরী আপা আমারে পাঠাইছে আপনাগো সব কইতে। জানেন তো আমাগো বড় মা আপারে কসম দিছে, হ্যাঁ যেন কোনো পুরুষের মুখ না দেখায়।
কিন্তু কেন কসম দিছে তা আপাও জানে না। আপনাগো কেউ অন্দরে গেছিল, আপা জানে, কিন্তু হ্যাঁ আপনাগো ক্ষতি চায় না। এই গ্রামের মানুষ একে অন্যের শত্রু, তাই আপা চায় আপনাগো ক্ষতি না হোক, আর আপনাগো সাবধান থাকতে কইছে। রাতের বেলা বাইর হবেন না, সবসময় সায়ের ভাইয়ের সাথে থাকবেন। কথা শেষ করে কুসুম চলে গেল। কুসুমের কথার মানে পুরোপুরি কেউই না বুঝলেও পালক বুঝেছে। ও বলল, তার মানে মালা বেগমের কসমের জন্য পরী কারোর সামনে আসে না, এমনকি নিজের চাচার সামনেও না। কারণ কি? পরীর রূপ, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে? বেশি ভাবিস না পালক, ওদের সম্পর্কে জানার দরকার নেই। আজ নাইমের ওপর হামলা করেছে, কাল আমাদের ওপরও করতে পারে। তার থেকে ভালো আমরা এখান থেকে চলে যাই, ভয় জড়ানো কণ্ঠে বলল রুমি। নাইম এবার রাগ করে বলে, তোরা থামবি? এক চিন্তায় মরে যাচ্ছি, আরেক চিন্তা ঢোকাচ্ছিস মাথায়। আমার মনে হচ্ছে কুসুম সব কথা বলেনি, এই বাড়ির সবাই আমাদের থেকে কিছু আড়াল করছে। অন্দরে যা হচ্ছে তা সব কিছু পরীর মা জানে, কিন্তু আমার মাথায় যে ভাবনাটা ঢুকছে সেটা হলো পরীর চাচা। পালকের কথায় শেখর বলল, বিয়ে করেনি তাই তো? তার বউ হয়তো মারা গেছে, এজন্য আর বিয়ে করেনি। আর এইসব ব্যাপার বাদ দে তো, আমরা দুদিনের অতিথি বলতে গেলে, কারো পারিবারিক বিষয়ে জেনে কি হবে?